ঠিক আছে, তাহলে আমরা গতকাল শেষ করছিলাম হলো চ্যাপ্টার 1। হ্যাঁ, আজকে আমরা শুরু করব চ্যাপ্টার 2। হ্যাঁ, দেখো বইটা বের করো, বই বের করো, দেখো চ্যাপ্টার 2 তে কি কি আছে। হ্যাঁ, চ্যাপ্টার 2 তে আছে তোমাদের চ্যাপ্টার নামই হলো পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী, মানে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এন্ড ইনসুলেটর। এই তিনটা টপিকসের উপর মানে থিওরি আছে, তারপরে আর কি একটা সূত্র প্রমাণ আছে, তারপরে আমাদের কি আছে দেখো। তো চ্যাপ্টার 2 তে আমরা দেখব পরিবাহী কি। পরিবাহী কিন্তু মনে হয় ওই ফার্স্টে আমরা মনে হয় দেখছিলাম পরিবাহী কি। পরিবাহী বা কন্ডাক্টর, পরিবাহী বা কন্ডাক্টর। তাহলে পরিবাহী আমরা এর আগে জানছি, মানে ফার্স্ট চ্যাপ্টারে আছে যে যে সকল পদার্থের মধ্যে দিয়ে কারেন্ট খুব সহজেই চলাচল করতে পারে সেটি কি পরিবাহী। আর সেমিকন্ডাক্টর কি, বা সেমিকন্ডাক্টর যেটাকে বলে অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী, এটা অর্ধ পরিবাহী হয় কিভাবে? ইলেকট্রনের মতামত শেষ বুঝাইছি না আমি? সাউন্ড ইলেকট্রনের মতামত বুঝেছি। আর হলো ইনসুলেটর, অপরিবাহী। তারপরে এমন কিছু আছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথমে জানবো স্বাভাবিক অর্থে। স্বাভাবিক অর্থে আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী কি বুঝি। স্বাভাবিক অর্থে আমরা যার মধ্যে দিয়ে খুব কারেন্ট খুব সহজে চলাচল করতে পারে সেটা হলো পরিবাহী বা কন্ডাক্টর। যাকে অনেক সময় প্রশ্নে আসবে কন্ডাক্টর কাকে বলে, সরাসরি পরিবাহী বলবে না, মানে তোমাকে মানে ইংলিশ গুলো তোমাকে জানতে হবে। হ্যাঁ, কন্ডাক্টর কাকে বলে। আর অপরিবাহী কি হবে? যার মধ্যে দিয়ে কারেন্ট চলাচল করতে পারবে না, সেটা হলো অপরিবাহী। আর অর্ধপরিবাহী তাহলে এদের মাঝামাঝি বরাবর একটা কন্ডিশন, যে পরিবাহী হবে না একেবারে, আবার অপরিবাহী একেবারে হবে না, মানে যার মধ্যে আংশিক কারেন্ট প্রবাহিত হবে, মানে বা মাঝামাঝি কারেন্ট প্রবাহিত হবে, সেটি হলো অর্ধপরিবাহী। এই সংজ্ঞাটা আমার লিখে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এই সংজ্ঞাটা তোমরা এমনিতেই বুঝবা, আমি জাস্ট টপিকটা নিয়ে আসলাম। এখন আমরা এটার আরেকটা সংজ্ঞা আমরা জানবো, যাকে বলে ইলেকট্রনীয় মতবাদ অনুসারে। ইলেকট্রনীয় মতবাদ অনুসারে বা ইলেকট্রন তত্ত্বের ব্যাখ্যা আর কি যেটাকে বলে। তো ওই অনুসারে আমাদের অপরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী এটার সংখ্যা কেমন হবে। যেমন আমি তোমাকে একটা গঠন বলি, একটা ধরো সোডিয়াম 11, তারপরে ম্যাগনেসিয়াম 12 এবং অ্যালুমিনিয়াম কত 13 নম্বর মূল্য নাকি? এটা লেখা ভুল না? আচ্ছা, তো এটার গঠন যদি আমি লিখি ইলেকট্রনের তত্ত্ব অনুযায়ী, যে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2টা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? আচ্ছা, তাহলে সোডিয়ামের জন্য এটা যদি সোডিয়াম হয়, তৃতীয় কক্ষপথে ইলেকট্রন কয়টা? শুধুমাত্র একটা। এখন ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সেম ভাবে, এটা আমরা কন্ডাক্টর বলতে বোঝাবো। কন্ডাক্টরের ক্ষেত্রে এক্সাম্পল, দুইটা 8টা নাকি 10টা হলো 2টা লাগে, তাহলে এই 3 নাম্বার কক্ষ এটা তো দরকার নাই। হ্যাঁ, আর হলো 2টা। আরেকটা অঙ্কন করতে পারি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, 2টা, তারপরে কয়টা? 8টা, তারপরে কয়টা? 10টা, 1টা, 2টা আর 3টা ধরে নিতে পারি।
এখানে আমরা জানি ধাতুগুলো কি করে, ইলেকট্রন গুলো ত্যাগ করে, আর অধাতু গ্রহণ করে, অধাতু গ্রহণ করে। এখন এই যে আমরা বলছি যে কোন পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা কি বলবো, ভ্যালেন্স ইলেকট্রন। আর যখন এই ইলেকট্রনটা যখন এই কক্ষপথ থেকে সরে যাবে বা কক্ষপথ থেকে আমরা যদি কোনোভাবে সরাই নিয়ে আসতে পারি, বিচ্যুত করতে পারি, তাহলে ওই ইলেকট্রনকে বলবো আমরা ফ্রি ইলেকট্রন, বা যাকে বলে মুক্ত ইলেকট্রন। কন্ডাক্টর যখন কারেন্ট মানে কি, কারেন্ট হলো ইলেকট্রনের প্রবাহ, কারেন্ট ইলেকট্রনের প্রবাহ। তার মানে যে ইলেকট্রন কি, এই যে ইলেকট্রন গুলো পদার্থের পরমাণু কি কক্ষপথে অবস্থান করে, আর এই যে ইলেকট্রন প্রবাহিত হবে এই পরমাণু শেষ কক্ষপথের ইলেকট্রনটা কেবল প্রবাহিত হবে। আমরা জানি যে কোনো পদার্থই বা যে কোনো মৌলই নিষ্ক্রিয়, যেটাকে বলে অষ্টক তত্ত্ব, মানে নিষ্ক্রিয় হতে চায়, মানে তার শেষ কক্ষপথে আটটা পূরণ করতে চায়, হয় সে ত্যাগ করে অথবা সে গ্রহণ করে। এখন ধাতুর ক্ষেত্রে দেখো যে এই এর শেষ কক্ষপথে যদি আটটা ইলেকট্রন আমি পূরণ করতে চাই, আমার এখানে লাগবে কয়টা, সাতটা গ্রহণ করতে হবে। কিন্তু যদি আমি এই সাতটা গ্রহণ না করে একটা ছেড়ে দিই, শেষ কক্ষপথ হিসেবে দ্বিতীয় কক্ষপথে আটটা কিন্তু হয়ে যাচ্ছে, নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করবে। হ্যাঁ, তার মানে যে এই সাতটা গ্রহণ করার চেয়ে একটা কিন্তু আমার ছেড়ে দেওয়া সহজ, তাই না? ছেড়ে দিয়ে আমি শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন পূরণ করলাম। সেম ভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যে এখানে দুইটা আছে, এই দুইটা ছেড়ে দিব নাকি ছয়টা গ্রহণ করব, তার মানে ছয়টা গ্রহণ করেছে, দুইটা ছেড়ে দেওয়া কিন্তু সহজ, তাই না? আটটা পূরণ করার জন্য। সেম এখন দেখো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে, অ্যালুমিনিয়ামেও পাঁচটা নিয়ে আছে, তিনটা ছেড়ে দেওয়া সহজ হবে। তার মানে যে ধাতুগুলো কিন্তু ইলেকট্রন গুলো ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে। আর ত্যাগ যদি করে, এই কক্ষপথ থেকে যদি ইলেকট্রন ছুটে যায়, এই ইলেকট্রনটা যখন আমি কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করাতে পারবো, বা পরিবাহী মনে করে যে ভিতর দিয়ে প্রবাহিত হবে, সেটাই তো আমি কেবল বলবো কি, আমরা সেটাই তো কারেন্ট বলি নাকি, সেটাই তো কারেন্ট বলি। তার মানে যে ধাতুগুলোর কি হয়, যে ইলেকট্রন গুলো প্রবাহিত হতে পারে। অধাতুর ক্ষেত্রে কি প্রবাহিত হবে? প্রবাহিত হবে না, কারণ ইলেকট্রন তো তার কক্ষপথেই থেকে যাবে। কক্ষপথে যদি থাকে তাহলে এই ইলেকট্রনটা প্রবাহিত হলো না, ফ্রি তো হতে হবে, ফ্রি না হওয়া পর্যন্ত ওটা প্রবাহিত হবে না। তার মানে শেষ কক্ষপথের ইলেকট্রন কোন একটি পদার্থের বা পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন যদি 1 2 3 হয়, 3 পর্যন্ত হয়, তাহলে সেই সকল পদার্থকে কি বলবো আমরা? পরিবাহী। সেই সকল পদার্থকে আমরা কি বলবো? পরিবাহী। আর যদি এরপরে, এটা হলো পরিবাহীর সংজ্ঞা ইলেকট্রন তত্ত্ব অনুসারে। অথবা আমরা বলতে পারি যে সকল পদার্থের পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন 4 এর কম। কয়ের কম? 4 এর কম মানে কি? 1 2 3, তাহলে আমরা ওটাকে পরিবাহী বলবো। এখন দেখি যে অপরিবাহী বা ইনসুলেটর। ইনসুলেটর, ইনসুলেটরের ক্ষেত্রে কি হবে, যে শেষ কক্ষপথের ইলেকট্রন ধরো কয়টা আছে? 5টা আছে। তো শেষ কক্ষপথের, আমি এটা তোমাকে জাস্ট এইভাবে বুঝাই, এখানেই বুঝাই। ধরো শেষ কক্ষপথের ইলেকট্রন 5টা আছে। এখন 5টা আমি ছেড়ে দিব নাকি আমি 3টা গ্রহণ করব? কখন আমার অষ্ট পূরণ হবে? 3টা কিন্তু গ্রহণ করা আমার সহজ, 5টা ছেড়ে দেওয়া আছে নাকি। তার মানে যে অধাতুর ক্ষেত্রে কি হয়, যে ইলেকট্রন গুলো গ্রহণ করে। আচ্ছা, যদি এর শেষ কক্ষপথের ইলেকট্রন 5টা হয়, 5টা হওয়া মানে কি, যে সে তো ত্যাগ করবেই না, বরং চাইবে সে গ্রহণ করবে। আর যদি ত্যাগ না করে, ওইটা কি পরিবাহী হওয়া সম্ভব? ও যদি পরিবাহী হতে চায়, ইলেকট্রন তো প্রবাহিত হতে হবে নাকি। আর ইলেকট্রন প্রবাহিত কখন হবে? যখন তার কক্ষপথ থেকে তো ছুটে যাবে নাকি, মুক্ত হবে বা ফ্রি হবে। তার মানে যদি 5 হয় কিংবা 6 হয় শেষ কক্ষপথের ইলেকট্রন, কিংবা 7 হয়, 5 6 7 হয়, তাহলে সেই সকল পদার্থকে আমরা কি বলবো? অপরিবাহী। তার মানে ইলেকট্রনটা ত্যাগ করবেই না, ত্যাগ না করলে তো পরিবাহী মানে কারেন্ট প্রবাহিত হবে না। আর কারেন্ট প্রবাহিত হয় না কোন কিসে? অপরিবাহীতে। তার মানে আমরা ওইটাকে বলবো অপরিবাহী। তার মানে আমরা একটা সংজ্ঞা বলতে পারি যে সকল পদার্থের পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন 5 6 7, 5 6 7, সেই সকল পদার্থকে আমরা কি বলবো? ইনসুলেটর বা অপরিবাহী। এটা কি? ইলেকট্রনিক তত্ত্ব, ইলেকট্রন তত্ত্ব। আর নরমালি আমরা পরিবাহী, অর্ধপরিবাহী একটা সাধারণ সংজ্ঞা আমরা জানি। তাহলে অর্ধপরিবাহী কি হবে, বা সেমিকন্ডাক্টর, যার শেষ কক্ষপথের ইলেকট্রন 4 হবে, ঠিক 4 হবে, ঠিক 4 হবে। যদি 4 হয়, দেখো সে অষ্টক পূরণ করার জন্য হয় সে 4টা দিতেও পারে, আবার কি 4টা গ্রহণও করতে পারে।
তার মানে এই একটা মিডিল পজিশনে আছে, তাই না? মিডিল পজিশনে আছে, সে দিতে পারে আবার গ্রহণও করতে পারে। এখন তার ভিতরে একটা কিছু ধাতুর বৈশিষ্ট্য থাকতে পারে, আবার অধাতুর বৈশিষ্ট্য থাকতে পারে। এরা 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 কি করে? মূলত ইলেকট্রন শেয়ার করে। এরা মূলত ইলেকট্রন ছাড়েও না, আবার গ্রহণ করে, ইলেকট্রন শেয়ার করে। এরা সমযোজী বন্ধন তৈরি করে আর কি, যেটা দুইটা আর কি। তো আমরা এখানে পরিবাহী হিসেবে আমরা বলতে পারি, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম বা যাই হোক এগুলো বলতে পারি। আমরা পরিবাহী হিসেবে আমরা বিভিন্ন ধরনের, যেমন হ্যাঁ বলতে পারি এরকম অর্ধপরিবাহী হিসেবে আমরা বলতে পারি। তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা আছে, এমন কি কি মৌল হতে পারে? যেমন কার্বন, জার্মেনিয়াম, সিলিকন, এগুলো শেষ কক্ষপথের ইলেকট্রন কত? 4 হয়। তাহলে ওই সকল আমরা উদাহরণ দিতে পারি। সংজ্ঞা দেওয়ার পরে উদাহরণ হিসেবে দিব কার্বন, জার্মেনিয়াম, সিলিকন। অপরিবাহী হিসেবে আমরা কি দিতে পারি? যেমন আমরা স্বাভাবিক সব অর্থে আমরা এটা দিতে পারি, যে তুমি যদি মৌলের নাম দাও সেটাও হবে, অথবা তুমি যদি বলো শুকনো কাঠ, শুকনো প্লাস্টিক বা প্লাস্টিক, এর একটা উদাহরণ দিলে হয়ে যাবে। মানে উদাহরণ তোমাকে দিতে হবে। রাবার, কাগজ, শুকনো কাঠ, কাঁচ প্রভৃতি অপরিবাহী বা ইনসুলেটর হিসেবে কাজ করে। ইলেকট্রনীয় তত্ত্ব ক্লিয়ার নাকি? ইলেকট্রনীয় তত্ত্ব ক্লিয়ার, ঠিক আছে। ইলেকট্রন তত্ত্ব অনুসারে যদি আমরা ইনসুলেটর সংখ্যা, তুমি যদি মৌল দিতে চাও, যেমন ক্লোরিন, নিয়ন, আরো যেগুলো মৌল আছে দিতে পারো। আর স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে তোমরা যে শুকনো কাঠ এগুলোর উদাহরণ দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহীর মধ্যে যদি সব মানে তুলনামূলক পার্থক্য লিখতে দেয়, তাহলে মনে হয় অনেকগুলো কিছু কিছু লিখতে পারবা। যেমন তুমি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে একটা লিখবা, যে যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে তাকে পরিবাহী বলে। আবার যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত মাঝামাঝি হয় বা আংশিক ভাবে হয় তাকে অর্ধপরিবাহী বলে। আবার এরপরে যার মধ্যে দিয়ে প্রবাহিত হতেই পারে না সেটা অপরিবাহী। একটা গেল পার্থক্য, 3টা থেকে একটা পার্থক্য করে গেল। 2 নম্বরে ওই শুকনো কাঠ বা একটা এক্সাম্পল দিয়ে দিলাম, প্রত্যেকটা উদাহরণে এক্সাম্পল দিয়ে দিলাম, যেমন অ্যালুমিনিয়াম, এগুলো। 3 নম্বরে তুমি দিলা ইলেকট্রনীয় মতবাদ, নাকি? যে সকল পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন 1, 2, 3, এটা দিলা শেষ কক্ষপথের ইলেকট্রন যদি 4 হয়, আর একটা কি 4 এর যদি বেশি হয়, তাহলে এই যে 3টা গেল। তারপরে দিতে পারো আচ্ছা, এটাতে লিখতে পারো যে এর পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা খুবই বেশি। পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন সংখ্যা খুবই বেশি, 10 টু দি পাওয়ার 28টি। অর্ধপরিবাহীর ক্ষেত্রে মাঝামাঝি, অপরিবাহীর ক্ষেত্রে খুবই কম, 10 টু দি পাওয়ার 7 মুক্ত ইলেকট্রন সংখ্যা প্রত্যেকটা পদার্থের পরমাণুতে। আচ্ছা, তারপরে উদাহরণগুলো দিয়ে দিয়েছো। এই কয়েকটা দিলে, 4টা দিলে আমার মনে হয় 3 মার্কে তুমি যদি 4টা অপশন দিয়ে দাও, 4টা লিখো, তোমাকে 3 মার্ক দিয়ে দিবে। এটা খুব বেশি দিবে না। আচ্ছা, আমরা এখন একটা জিনিস দেখবো, সেটি হলো কারেন্ট প্রবাহের অভিমুখ। এটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমাকে একটু বিষয়টা একটু জানা ভালো। হ্যাঁ, তুমি বিষয়টা জেনে রাখা ভালো। দেখো, কারেন্ট প্রবাহ আমরা জানি কি, যে একটা ব্যাটারি না, এটা পরে লিখে দিই। হ্যাঁ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। একটা ব্যাটারিকে আমরা এভাবে প্রকাশ করে থাকি, নাকি? এভাবে প্রকাশ করে থাকি, ভোল্টেজ সোর্সকে আমরা এভাবে প্রকাশ করি। তার মানে এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। আমরা জানি যে আমরা এখন যে বিষয়টা দেখতেছি সেটি হলো কারেন্ট প্রবাহের অভিমুখ। একটা আছে প্রচলিত অভিমুখ, সেটা প্রচলিত অভিমুখ কি? আমরা জানি কারেন্ট হলো ইলেকট্রন ফ্লো এর হারকে আমরা কারেন্ট বলি। এখন দেখো যে আমরা ইলেকট্রন ফ্লোর হারে যদি কারেন্ট হয়, তার মানে এই যে দুইটা প্লেট আছে, এই প্লেটের মধ্যে
নেগেটিভ প্রান্ত কোনটা? এটা। তার মানে ইলেকট্রন যদি বের হয় এখান থেকে বের হবে, এখান থেকে বের হবে। নেগেটিভ নেগেটিভ ধর্মী কার বৈশিষ্ট্য? ইলেকট্রনের। ইলেকট্রনের নেগেটিভ ধর্মী। তো ইলেকট্রন যদি বের হয় এখান থেকে বের হওয়ার কথা স্বাভাবিক অর্থে, যেহেতু পজিটিভ নেগেটিভ একে অপরকে আকর্ষণ করে, তার মানে যে এই নেগেটিভ গুলো কি হবে? এই পজিটিভ দ্বারা আকৃষ্ট হবে। তার মানে এখান থেকে ইলেকট্রন প্রবাহিত হয়ে নেগেটিভ প্রান্ত দিয়ে এই পজিটিভ প্রান্তে আসবে, তাই না? এটা হলো স্বাভাবিক বিষয় না? এটি তো হওয়া উচিত যে যদি কারেন্ট প্রবাহ যদি ইলেকট্রনের প্রবাহ হয়ে থাকে তার মানে ইলেকট্রন এদিকে প্রবাহিত হবে। এখন বিষয় হলো যে আমরা বলতেছি কারেন্টের প্রবাহ হবে এই দিকে, বাট আমাদের বর্তমানে যে প্রচলিত নিয়ম চলে সেই প্রচলিত নিয়ম যে কারেন্ট ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হবে। হওয়া কিন্তু উচিত যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্টও সেদিকে প্রবাহিত হবে, বাট এটা হলো উচিত। বাট প্রচলিত নিয়ম হলো যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে কারেন্ট তার বিপরীত দিকে প্রবাহিত হবে। তাহলে এই সার্কিটে কারেন্ট কোন দিকে প্রবাহিত হবে বলতো? এই পজিটিভ থেকে এই নেগেটিভ দিকে। এটি হলো পার্থক্য, কিন্তু মূল বিষয় হলো কিন্তু নেগেটিভ থেকে পজিটিভ দিকে হওয়ার কথা। আর এটা আমাদের প্রচলিত হয়ে গেছে, কিন্তু বিজ্ঞানীরা পরে একটু সংশোধন করছে, বাট ওই যে প্রচলিত হয়ে গেছে ওইটা মেনে আছে, ওইটা নিয়ে এখনো পর্যন্ত চলতেছে। বুঝতে পারছো? এটা হলো বিষয়, চেঞ্জ করার প্রয়োজন মনে করে না, কিন্তু রিয়েল বিষয়টা তুলে ধরছে যে তোমরা তোমাদের এই বিষয়টা কিন্তু আমাদের কিন্তু ইয়া আছে, হ্যাঁ, চেঞ্জ আছে। এরপর আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টার্ম দেখবো। গুরুত্বপূর্ণ টার্ম হলো যে রোধের সূত্র। আমরা প্রমাণ দেখব রোধের সূত্র। রোধের সূত্র রোধের সূত্র দেখো, রোধের সূত্র তো রোধের সূত্র বলতে বোঝাচ্ছে যে একটা পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হতে গেলে কি বাধার সম্মুখীন হয়, মানে কি বাধা তৈরি হয়, সেই বাধার একটা সূত্র আমরা বের করব। ইন জেনারেল একটা সূত্র আমরা বের করব যেটার মাধ্যমে আমরা ক্যালকুলেশন করতে পারবো তার মধ্যে কি পরিমাণে বাধা। সেটা করতে গেলে ধরে নিলাম একটি পরিবাহী, এটা তুলে নাও, পরিবাহী দৈর্ঘ্য এল, প্রস্থ এ এবং রোধ আর। এক নম্বর ফর্মুলা, পরিবাহীর রেজিস্ট্যান্স পরিবাহীর রেজিস্ট্যান্স ওই দৈর্ঘ্যের সমানুপাতিক যদি স্থির থাকে। এটা হলো এক নাম্বার ফর্মুলা গেল। সেই অনুযায়ী আমরা লিখতে পারি আর সমানুপাতিক এল, এটা হলো এক নাম্বার ফর্মুলা। তো আমরা এটা বুঝবো। হ্যাঁ, তুলছো তো না? আমরা সূত্র প্রমাণ করব। বুঝছো? আচ্ছা, পরিবাহীর
যদি একটি পরিবাহের দৈর্ঘ্য L হয়, প্রস্থচ্ছেদ যদি A হয়, প্রস্থচ্ছেদ মান এখানে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল যেটাকে বলে আমরা এরিয়া, এবং রোধ যদি R হয়, পরিবাহীর রেজিস্ট্যান্স ওই পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক যদি প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা স্থির থাকে। এখন তোমাকে তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমি লিখলাম যে R সমানুপাতিক L। তোমাকে আমি যদি বলি যে এই একটা পরিবাহী, এই পরিবাহীর প্রতি মিটারে 0.1 ওহম 0. দেখো প্রতি মিটারে যদি বলি 0.1 ওহম, তাহলে এটা যদি 1000 মিটার হয় তাহলে কি এর রেজিস্ট্যান্স বাড়বে না? রেজিস্ট্যান্স বাড়বে না? পৃথিবীতে কোন পদার্থ কি পিওর আছে? পিওর বলতে কোনো কথা আছে? তুমি যদি একটা তারকে বলো, ওইটার ভিতরে কিন্তু ন্যূনতম ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু আছে, একদম 100% পিওর হয় না। তো এটা যদি 1000 মিটার হয় তাহলে সেটার বাধা যেরকম হবে, সেটা যদি 2000 মিটার হয় একই বাধা হবে? একই বাধা কিন্তু হবে না, বাধা বেড়ে যাবে। মানে তুমি 1 কিলোমিটার পথ হেঁটে যাচ্ছ, যেরকম পরিশ্রম তোমার যে কষ্ট হবে, 5 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার সময় কি একই কষ্ট হবে? তার চেয়ে বেশি হবে না? অবশ্যই বেশি হবে। এটা হলো বিষয়। এখন এই সমানুপাতিক অর্থ আমরা বুঝি, এই সমানুপাতিক অর্থ হলো মানে সমান আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া, সমান আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া। সমানুপাতিক মানে হলো সমান আনুপাতিক হারে বৃদ্ধি পাওয়া। মানে ধরো 1 কিলোমিটারের ক্ষেত্রে রেজিস্ট্যান্স যদি 1 ওহম হয়, সমানুপাতিক 1 কিলোমিটার, যখন পথ হবে 2 কিলোমিটার তখন এর রোধ হবে কত? 2 ওহম। পথ হবে যখন 3 কিলোমিটার, এর রোধ কত হবে? 3 ওহম। মানে সমান হারে সে একটা গুণিতক হারে সে বৃদ্ধি পাবে। এখন সমান হারে যদি গুণিতক হারে বৃদ্ধি পেতে চায়, এইটার প্রস্থচ্ছেদ তো ঠিক থাকতে হবে নাকি? ধরো কোনো সময় তোমাকে একটা পাইপ, একটা উদাহরণ দেই, যে একটা পাইপের মধ্যে দিয়ে পানি যায়, যে তো সেচের যে পাইপ গুলো থাকে, তো অনেক দূর পর্যন্ত যায় নাকি? ধরো পাইপ লম্বা, ওই পাইপের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা যে বাধা, ওটা একটা সমান হারে, মানে সব জায়গায় প্রস্থচ্ছেদ একই হারে, সব বাধা সব জায়গায় সেম, বিষয়গুলো এমন। এখন কোনো কারণে যদি প্রস্থচ্ছেদ কোন জায়গায় তার এইভাবে বেশি করা হয়, তো এখানে বাধা এতটুকু পর্যন্ত সেম, প্রস্থচ্ছেদ হঠাৎ করে বেড়ে গেছে, তার মানে এখানে কি বাধা বেশি থাকবে? বেশি হবে? সেম হবে? বাধা এখানে কিন্তু কমে যাবে। তার মানে এখানে যত পথ প্রসার মানে বেশি, প্রস্থচ্ছেদ বেশি, সেখানে কারেন্ট প্রবাহ বেশি হবে, বাধা কমে যাবে। তার মানে তখন আর কিন্তু সমানুপাতিকের বিষয়টা কিন্তু থাকবে না, যে সমান হারে বৃদ্ধি পাবে, এটা কিন্তু তখন আর থাকবে না। বুঝতে পারছো? তাইলে আমার স্থির থাকবে কি, যে প্রস্থচ্ছেদ স্থির থাকতে হবে, এবং প্রতিটা পদার্থের যে এই যে আমরা যে শেষ কক্ষপথের ইলেকট্রনকে আমরা যে ভ্যালেন্স ইলেকট্রন বলি, এটাকে আমাদের কি করতে হয়? মুক্ত করতে হয়। এই মুক্তটা কিভাবে হয়? চাপে অথবা তাপে, বিভিন্ন একটা এটা মুক্ত হয়। এখন তাপমাত্রা যদি স্থির না থাকে, তাপমাত্রা যদি আপ ডাউন করে, এক সময় তার কন্ডাকশন খুব ভালো হচ্ছে, আবার এক সময় কমে যাচ্ছে, তার মানে কন্ডাকশন বা কারেন্ট প্রবাহ এটা তো আবার রেজিস্ট্যান্সের সাথে সম্পর্কিত নাকি? তার মানে যে বাধা সমানুপাতিক তখনই বৃদ্ধি পাবে, সমান হারে তখনই বৃদ্ধি পাবে যখন তাপমাত্রা পরিবর্তন হওয়া যাবে না। তাপমাত্রা একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় থাকবে। তাপমাত্রা যদি আপ ডাউন করে, তার মানে এর এর রেজিস্ট্যান্সও আপ ডাউন করবে, তখন আর সমান হারে বৃদ্ধি পাবে না। বুঝতে পারছো? এটা হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র, যে পরিবাহী রোধ ওই পরিবাহীর
ওর নাম কি যেন বললাম? হাবিব। এগুলো পড়ে আসছিল কি তোমরা আগে? ছিল এগুলো? আচ্ছা, বুঝতে ছিলেন ব্যস্তানুপাতিক। সংক্ষেপে তোমরা এখানে এই লিখিত নিতে পারো, সংক্ষেপে এখানে এল লিখিত পারো। যদি কি থাকবে? যদি দৈর্ঘ্য ও তাপমাত্রা, হ্যাঁ বলো, এত বড়, কথা বড় হচ্ছে নাকি লেখা বড় হচ্ছে? এসে শর্ট করলে আবার বুঝবে না, বুঝছো? হ্যাঁ, তুমি এখানে বলতে পারো যে রোধ ওই পরিবাহী প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, শেষ, এটুকু লিখতে পারো। হয়তো ওই পরিবাহী বাদ দিবা, এক একজন এক এক ভাবে লিখতে পারে, বুঝছো? এটা হলো বিষয়। পরিবাহীর যদি দৈর্ঘ্য ও তাপমাত্রা স্থির থাকে, তার মানে যে একটা পরিবাহী ধরো প্রস্থচ্ছেদ এরকম, একটা পাইপের ধরো প্রস্থচ্ছেদ এরকম, আর একটা পাইপের প্রস্থচ্ছেদ এরকম, তো একই চাপে ধরো এক পাম্প থেকে একই প্রেসারে পানি উঠবে, কোনটার মধ্যে খুব ইজিলি প্রবাহিত হবে? এটার মধ্যে। আর এটার মধ্যে খুব চাপ হয়ে যাবে, তার মানে এখানে বাধা বেশি, বুঝছো? আর ক্ষেত্রফল এখানে বেশি হওয়ার কারণে এখানে চাপ কম, মানে বাধা কম, বুঝতে পারছো? সেম ভাবে কারেন্টের ক্ষেত্রে আমরা চিন্তা করলে যে ক্ষেত্রফল যত বেশি হবে বাধা তত কম হবে, বাধা তত কম হবে, ইলেকট্রন গুলো খুব ইজিলি প্রবাহিত হতে পারবে, বুঝতে পারছো? তাহলে সেম ভাবে ওই, তাহলে রোধের সাথে এর সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। তা আমরা সেটা লিখতে পারি আর সমানুপাতিক 1 ডিভাইডেড এ, 1 ডিভাইডেড এ। আচ্ছা, 1 ডিভাইডেড এ, এটা কি হবে? 2 নাম্বার সূত্র, 2 নাম্বার সূত্র। এখন আসো, এই যে দুইটা কথা আসলো, এই দুইটা কথা শুধু লিখলে, মানে দুইটা কথা শুধু দুইটা জিনিসের উপর ডিপেন্ড। আরেকটা জিনিস, এখন আমরা এই দুইটা সূত্র যদি একসাথে করি, দুইটা সূত্র একসাথে করলে আমরা কি পাবো? আর সমানুপাতিক এল ইন্টু 1 ডিভাইডেড এ, তাই না? সমানুপাতিক তোলার জন্য আমাদের একটা ধ্রুবক দরকার হয়, তাই না? ধ্রুবক দরকার হয়। আচ্ছা, এই দুইটা জিনিসের উপরে শুধু নির্ভর না, এইটা আরেকটা জিনিসের উপর নির্ভরশীল। এবং সব পদার্থ কি একই রকম বৈশিষ্ট্য হয়? একটা কাঠের ক্ষেত্রে ইলেকট্রন যেভাবে প্রবাহিত হবে, একটা অ্যালুমিনিয়াম দণ্ডের উপর ভিতর দিয়ে কি একই পরিমাণে প্রবাহিত হবে? পদার্থ ভেদে তো পরিবাহিতা অপরিবাহিত ভিন্ন ভিন্ন আছে, তাই না? পদার্থ ভেদে, তার মানে উপাদানের, ওই পদার্থের উপাদানের উপর নির্ভর করে, পদার্থের উপাদানের উপর নির্ভর করে। এখন তুমি এক এক মিটার তার নিছো, ওর ভিতরে যে যে উপাদান দ্বারা ওই তারটা গঠিত, উপাদান কি পরিবর্তন হয়? উপাদানটা তো ফিক্সড থাকে নাকি? তো উপাদানকে আমরা ওই উপাদানের যে, আমরা যে উপাদানের রোধ বলবো, প্রত্যেকটা, আমি প্রথমেই বলছি, প্রত্যেকটা পদার্থের ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, মানে ওটা পিওর না, ন্যূনতম হলেও থাকে, যেটা আমরা কনসিডার করি না। তো একটা পরিবাহীর বা উপাদান যাকে বলবো আপেক্ষিক রোধ, তার মানে 3 নাম্বার সূত্র লিখবো যে রোধ পদার্থের উপাদানের উপর নির্ভরশীল। যখন কি হবে? যখন বাকি সব স্থির থাকবে, মানে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ ও তাপমাত্রা। আচ্ছা, এটাকে উপাদানের উপরে, এটাকে বলা হয় আপেক্ষিক রোধ, বুঝছো? এটা বলে আপেক্ষিক রোধ, যাকে আমরা রো দ্বারা প্রকাশ করা হয়।
এই উপাদান না, উপাদানের বৈশিষ্ট্য হলো আপেক্ষিক রোধ, বুঝছো? এটাকে আমরা বলতেছি যে উপাদান না আপেক্ষিক রোধ। এখন এই কথাটা যে আমি বললাম, এই দৈর্ঘ্য কেন স্থির থাকতে হবে, তাপমাত্রা কেন স্থির থাকতে হবে, এটা কি বুঝছো যে দৈর্ঘ্য কেন স্থির থাকতে হবে? ক্ষেত্রফলের সাথে ব্যস্ত অনুপাতিক বুঝলাম, বাট দৈর্ঘ্য কিন্তু স্থির থাকতে হবে, বুঝছো? সমান সমান হারে যদি আমাদের এই রেজিস্ট্যান্স যদি ব্যস্তানুপাতিক হারে বাড়ে, দৈর্ঘ্যটা কনস্ট্যান্ট থাকতে হবে। দৈর্ঘ্য যদি কম বেশি হয় তাহলে কিন্তু সমান হারের কথাটা কিন্তু আর থাকবে না, সমান আনুপাতিক হারে আর থাকবে না। আচ্ছা, এখন যদি আমরা প্রথম সূত্র থেকে পাইছিলাম হলো আর সমানুপাতিক এল, দ্বিতীয় সূত্র থেকে আর সমানুপাতিক 1/a, সবগুলো মিলে যদি আমি একটাতে নিয়ে আসি তাহলে কি লিখতে পারি? আমার সমানুপাতিক এল ইনটু লিখতে পারি না 1/a লিখতে পারি? আচ্ছা, এইটা সমান, এরপর আমরা লিখতে পারি যে আর সমানুপাতিক এল ডিভাইডেড এ। এখন এই সমানুপাতিক করার জন্য আমাদের একটা ধ্রুবক লাগবে, সেই ধ্রুবক হিসেবে আমরা কি নিয়ে আসবো? আপেক্ষিক রোধ বা রো নিয়ে আসবো। রোটা কি, যে পদার্থের উপাদানের যে একটা রেজিস্ট্যান্স থাকে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা দেখো। তো সুতরাং আর ইকুয়াল টু লিখতে পারি ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ, এটাই হলো প্রমাণ। আপেক্ষিক রোধ কি সেটা আমি তারপরে আবার লিখে দিচ্ছি, আলাদাভাবে লিখে দিচ্ছি। হ্যাঁ, মূল সূত্র হলো এইটা। যাকে বলে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই লাইনটা পেলাম কোথা থেকে? যে দুটি সূত্র আমরা যখন একত্রিত করছি তখন আমরা এটা পেলাম। হ্যাঁ, আচ্ছা, মুছে দিলাম। না, আপেক্ষিক রোধ কি এটা আমরা একটু দেখি। হ্যাঁ, তো আমরা সূত্রের প্রমাণ, আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। আমরা এরপরে কি করব? আমরা ম্যাথ করে দেব। দ্বিতীয় অধ্যায় অলরেডি আজকে আমরা শেষ করে দেবো। হ্যাঁ, ইনশাআল্লাহ দ্বিতীয় অধ্যায় শেষ হয়েও যাবে, সেই অধ্যায় তেমন কিছু নেই। দেখো, আমরা যদি আপেক্ষিক রোধ বলি, এটা কি একটা ঘনক না? দেখো, এটা একটা ঘনক, তাই না? এই ঘনকের যদি বলি এমন যে হোক সেটা 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা, বুঝতে পারছো? এদের প্রত্যেকটা যদি একক ইউনিটের বৃদ্ধি পায়, মানে একটা ঘনকের প্রত্যেকটা বাহু যদি একক হারে বৃদ্ধি পায়, মানে একক মানের হয়, ধরো সেটা ধরো প্রত্যেকটা বাহুই কি 1 মিটার 1 সেন্টিমিটার 1 মিটার 1 মিটার 1 মিটার, অথবা 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, অর্থাৎ একক ঘনকের বিপরীত দুই তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আমরা বলবো আপেক্ষিক রোধ। অর্থাৎ এই যে ঘনক, এর ঘনকের এই যে দুইটা তল, এই তোমার এই যে এখানকার দুইটা তল কোনটা? নিচেরটা আর এই উপরেরটা। এই দুই তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স, যে বাধাটা হয়, সেই বাধাটাকে বলবো আমরা আপেক্ষিক রেজিস্ট্যান্স। এই যে এইটা, এই দুই তলের মধ্যবর্তী যে রেজিস্ট্যান্স, যেকে আমরা রো বলি, এটা হলো আপেক্ষিক রেজিস্ট্যান্স। তার মানে আমরা সংক্ষেপে লিখতে পারি সুন্দর যে একক ঘনক ক্ষেত্রফলের একক ঘনকের দুটি বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আমরা আপেক্ষিক রোধ বলবো। এটা হলো সহজে। আরেকটা ভাষা যেমন বলা যায় যে 1 মিটার অথবা 1 সেন্টিমিটার অথবা 1 ইঞ্চি বাহু বিশিষ্ট কোন পদার্থের ঘনকের বিপরীত তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে ওই পদার্থের আপেক্ষিক রেজিস্ট্যান্স বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলা হয়, ওকে রো দ্বারা প্রকাশ করা হয়। ওইটাই মনে হয় সহজ হবে যে একক ঘনকের বিপরীত দুই তলের মধ্যবর্তী রেজিস্ট্যান্সকে আপেক্ষিক রেজিস্ট্যান্স বলে। এর একক হিসেবে আমরা কি ব্যবহার করব? একটু আগে আমরা একটা ফর্মুলা পড়ছি, আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড এ। তো আমরা এখান থেকে রো নিয়ে আসবো।
রো নিয়ে আসার জন্য এ আর কি প্রথমে এর সাথে গুণ হয়ে যাবে, তা আর এ ইকুয়াল টু কত হবে, রো এল। এখানে রো নিয়ে আসো, রো নিয়ে আসলে কত হবে, আর এ ডিভাইডেড এল। তো এর একক তিন ভাবে প্রকাশ করা যায়, যেমন এসআই বা এমপিএস পদ্ধতিতে প্রকাশ করা যায়, এসআই বা এমপিএস পদ্ধতিতে প্রকাশ করা যায়, যার একক হবে ওহম মিটার। কিভাবে হয় আমি দেখাচ্ছি। তারপরে সিজিএস পদ্ধতিতে প্রকাশ করা যেতে পারে, তার একক হবে ওহম সেন্টিমিটার। ওহম সেন্টিমিটার এটাও তো এক ধরনের বাধা, তাই না? এটার কি ইন্টারনাল বাধা, যে উপাদানের যে বাধা, যে একটা পরিবাহী যে ইন্টারনাল যে উপাদানগুলো গঠিত সেগুলোর যে একটা বাধা থাকে, সেটা হলো তার বাধা। আচ্ছা, আরেকটা পদ্ধতিতে যে এফপিএস পদ্ধতিতে প্রকাশ করা যায়, সেটার একক হবে ওহম ইঞ্চি। এখন এখান থেকে আমরা একক বের করবো কিভাবে, দেখো রো ইকুয়াল টু আর এ ডিভাইডেড এল। এখানে দেখো, ধরো রোদের একক কি ছিল, ওহম, মনে আছে? রোদের একক ওহম ছিল, ওহম ইন্টু ক্ষেত্রফলের একক কি লিখি আমরা, বর্গ মিটার অথবা বর্গ সেন্টিমিটার অথবা বর্গ ইঞ্চি স্কয়ার বা ইঞ্চি স্কয়ার, এভাবে আমরা লিখি আর কি। তা যদি তুমি এনকেএস পদ্ধতি লেখো, তাহলে ক্ষেত্রফলের একক হবে মিটার স্কয়ার, যদি এনকেএস বা এসআই পদ্ধতি যেটা মিটার স্কয়ার, মিটার বর্গ। আর দৈর্ঘ্যের একক কি হবে, মিটার। তো এটা বাদ দাও, কাটা দাও, কত এখানে উপরে একটা মিটার থাকে না, এটার একক কি হবে, ওহম মিটার, সরি ওহম মিটার। এখন যদি বলি এটা হলো এমকেএস আর সিজিএস। আচ্ছা, তো এটা দেখো, এটা আর কি সেম ভাবে ওহম ইনটু, এখন যদি আমরা সেন্টিমিটার স্কয়ার ধরি নিচে, তাহলে সেন্টিমিটার, দৈর্ঘ্য সেন্টিমিটার, কাটা কাটা দাও, এখানে কি থাকে সেন্টিমিটার, এটা কি হবে তাহলে ওহম সেন্টিমিটার। সেম ভাবে যদি ফুট পার সেকেন্ড বা এফপিএস পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে ওহম ইনটু এখানে ইঞ্চি বলবো নাকি, আর এখানে ইঞ্চি স্কয়ার, এখানে হলো ইঞ্চি, এটা কাটা গেলে এখানে ইঞ্চি থাকে, তো এটা তাহলে ওহম। এটা হলো একক, তিন ধরনের একক হতে পারে। আমরা এখন থিওরি সব শেষ, এখন আমরা ম্যাথ টার্মে ঢুকবো। ম্যাথ টার্মে যাবো, দেখো 2.9 2.9 ক্লাস কতক্ষণ হবে, আমরা একটা ম্যাথ করি। হ্যাঁ, ওই যে সূত্র যে প্রমাণ করলাম, এটা ছোট্ট ম্যাথ, একটু বুঝছে। 1 নম্বরে থেকে শুরু করি, সমস্যা কি? সব করাবো না, প্রত্যেকটা টাইপ থেকে একটা করাবো। হ্যাঁ, কঠিন করাতে পারি, কোনো সমস্যা নেই। তা প্রথমটাই তো কঠিন একটু লাগে, তোমাদের কাছে পড়ে দেখো। যে উদাহরণ, একটি তারের রেজিস্ট্যান্স 10 ওহম, একই পদার্থের অন্য একটি তারের রেজিস্ট্যান্স কত হবে যদি দৈর্ঘ্য প্রথমটির দ্বিগুণ ও প্রস্থচ্ছেদের দ্বিগুণ হয়, মানে 3 গুণ হয়, তাহলে তো আরেকটি রেজিস্ট্যান্সের মান কত হবে? এটা ধরো, তাহলে গিভেন কি দেওয়া আছে, এটা হলো एग्जांपल 1। গিভেন দ্যাট আছে একটি তারের রেজিস্ট্যান্স, প্রথম রেজিস্ট্যান্সের মান R1, যেটাকে বলবো R1 এর মান দেয়া আছে কত, 10 ওহম। R1, আচ্ছা, এরপরে এসেছে আরেকটি পদার্থের রেজিস্ট্যান্সের মান কত হবে, রেজিস্ট্যান্সের মান কত হবে যদি প্রথমটির দৈর্ঘ্য হয় প্রথমটির দ্বিগুণ, প্রস্থচ্ছেদ হয় প্রথমটির 3 গুণ, প্রস্থচ্ছেদ হয় প্রথমটির 3 গুণ। তো প্রথমটা আমরা আগে ধরে নেই, R1 ধরলাম, বড় দৈর্ঘ্য ধরে নিলাম L1 ইকুয়াল টু কত, L মিটার, এখানে দেওয়া নাই। A1 ইকুয়াল টু ধরে নিলাম A। দ্বিতীয়ের ক্ষেত্রে R2 এর মানটা আমাদের বের করতে হবে, R2 এর মান বের করতে হবে। এখানে L2 মান কত হবে, দৈর্ঘ্যের কত গুণ হবে, 2L। L কি প্রথমটা ছিল, তার সাথে দ্বিগুণ হবে, তো আমরা A2 ধরে নিলাম, A2 কত হবে, 3 গুণ 3A। দ্বিতীয়ের ক্ষেত্রে এই মানে কন্ডিশন গুলো মনে রাখতে হবে। তো
প্রথমটা আর ওয়ান সমান আমরা জানি, আমরা আর সমান আমরা লিখতে পারি কি, রো এল ডিভাইডেড এ। দেখো পদার্থ কিন্তু সেম, উপাদান কিন্তু সেম, একই উপাদান বলছে ভাই, একইটা, বুঝছো? তো তাহলে নতুনটাতে নাই, সমস্যা নেই, এটা আছে, নাই যে এমন না। এই যেটা, এই যেটা 2 নম্বরটা, বই আহামরি কোনো বই পরিবর্তন নাই, বুঝছো? ওই একই জিনিস। তো L1 এর তাহলে R1 সমান আমরা কি লিখতে পারি বলতো? এটা আমরা লিখতে পারি না? এটা সমান আবার কি বলতো? এই যে সূত্র পেলাম, এই R1 এর জায়গায় R1 এর মান আমাদের জানা আছে না? R1 এর মান কত? 10। তার মানে এইটা সমান আমরা এই সুন্দরভাবে এটা লিখতে পারি, এটা হলো 10। আচ্ছা আচ্ছা ঠিক আছে, R1 ইকুয়াল টু এটা লিখলাম। তাহলে আমরা আচ্ছা 10 টাকাটাই দিলাম, ঠিক আছে। তুমি এটা বুঝছো নাকি? এখন তাহলে আমরা দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে নিয়ে আসি। দ্বিতীয় সূত্র কি হবে? R2 রো L ডিভাইডেড A। রো এর মান তো সেম, কিন্তু L এর মান কি আর হবে? হবে না। এখানে কত হবে L এর মান? 2L, আর এখানে A এর মান কত হবে? 3A। এখন আমরা কি করব, জাস্ট এখানে দেখো তোমরা R2 এর মান, এখানে কিছু ভাগটা কিছু দেওয়ার দরকার নেই, তুমি এটা একটু সাজাও, এটা একটু সাজাও। দেখো একটু এইভাবে লেখো যে রো এলটা একটু পাশাপাশি লেখো, ডিভাইডেড এটা একটু লেখো। উপরে এখানে কি ছিল? 2, এখানে ছিল 3, তাই না? উপরে 2 ছিল, এখানে 3 ছিল। তো এটা আমরা কি আলাদাভাবে লিখতে পারি না? এটা 2 ডিভাইডেড 3 গুণন রো এল ডিভাইডেড এ, এটা আমরা লিখতে পারি। তার মানে কি R2 সমান আমরা কি পেলাম? 2 ডিভাইডেড 3 গুণন রো এল ডিভাইডেড এ, পাইছি? রো এল ডিভাইডেড এ পাইছি। তো রো এল ডিভাইডেড এ সমান আমরা কি জানি? R1, বুঝছো? 2 ডিভাইডেড 3 গুণন রো এল এর মান, এটার মান কত? R1। R1 এর মান কত? 10 না? হ্যাঁ বসায় দাও, তাহলে R2 এর মান কত হবে? এটা হলো आंसर, এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা आंसर। আপনি প্রথমে সূত্রটা লিখলেন না, তুমি বলতেছো ভাগ করব না, একবারে ঘুরাই দিবেন। আচ্ছা দেখো, আরেকবারে ঘুরা তুমি কি বলতেছো? তুমি আরেকটা উপায় হতে পারে যে R2 ডিভাইডেড R1 ভাগ করে ওটা একটা হতে পারে। আর এটা দেখো এখানে আমি কিছু করি, এইটা প্রসেসটা সহজ, যে তুমি এখানে জাস্ট R2 এর মানগুলো বসায় দিছো, এখান থেকে তুমি জাস্ট সাজায় লিখলা 2 ডিভাইডেড 3 আর রো এল ডিভাইডেড a। তার রো এল ডিভাইডেড a সমান আমরা কি বলতে পারি? R1, আর R1 এর মান কত? 10। তাহলে আমরা বসায় দিলাম R2 এর মান পেয়ে যাব। এটাই তো সহজ প্রসেস, বুঝছো? এটাই সহজ প্রসেস। আরেকভাবে করা যায় যে তুমি করতে পারো, যেমন এই যে R2 ভাগ R1 করতে পারো, সেক্ষেত্রেও মান পাবা। যেমন এটা আলাদা প্রসেস, আমি দেখাই যে R2 এর মান কত ছিল, এখানে R2 ভাগ R1 ইকুয়াল টু, মানে 2 কে 1 দ্বারা ভাগ দেব, তাহলে 2 এর মান কত ছিল? রো 2 L ডিভাইডেড A ভাগ কত? R1 এর মান ইকুয়াল টু, এখানে আসবে ইকুয়াল টু, এখানে আসবে R2 ডিভাইডেড R1 ইকুয়াল টু, এখানে কি আসবে? রো L ডিভাইডেড A। তো ও এখানে তো 3 ছিল, হ্যাঁ, R2 এর মান 3। তো এখন ইয়া করো, এই পরের লাইন করো, রো 2L ডিভাইডেড 3A গুণন A ডিভাইডেড কত হবে? রো L, এরকম আসবে। তো এখানে A কাটা যায় না, এখানে রো কাটা যায় না, L কাটা যায় না, L কাটা যায়, L কাটা যায়। তাই এখানে বাকি রইলো কি? শুধু 2 ডিভাইডেড 3 না? আর এই পাশে রইলো কি? R2 ডিভাইডেড R1 ইকুয়াল টু 2 ডিভাইডেড 3। এত মান লাগবে কত? কার মান? R2 এর মান লাগবে। তখন R1 এর পাশে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। আমরা ওই পাশে কি গুণ হয়ে যাবে? R2 ইকুয়াল টু 2 ডিভাইডেড 3 গুণন R1, আর R1 এর মান কত? 10 না? সেম ওই একই। এটাই সহজ আমার মনে হয়। এটা ভাগ দেওয়া, ভাগাভাগি ভাগ, হ্যাঁ এইটা ভালো হয় না? তো তুমি একটু সাজাইলেই তুমি এখানে R1 মানটা বসাই দিলা সরাসরি,
একটা ভাগের ভাগাভাগি করার দরকার আছে, কাটাকাটি এটা সেটা কাটাকাটি করার দরকার নেই, এটা করলে সরাসরি ভালো সাজিয়ে লিখলে হবে। এটা এবার ম্যাথ মনে হয় আর করতে হবে না। এটা এবার ম্যাথ আর করতে হবে, হ্যাঁ মাত্র তুলে নাও, দুইটা প্রসেস তুলে নাও যেটা তোমার কাছে সুবিধা মনে হয়। দেখো এটা দেওয়া আছে কি, দেওয়া আছে যে প্রসেস শেপ এ 100 বর্গ মিলিমিটার, হ্যাঁ, আর দৈর্ঘ্য দেওয়া আছে কত 100 মিটার, 100 মিটার, এবং কি আর কি দেওয়া আছে আপেক্ষিক রোধ যেটাকে আমরা সূত্রে আপেক্ষিক রোধ যেটা বলবো এটার মান দেওয়া আছে, এটা তামার ক্ষেত্রে, হ্যাঁ তামার এই মান কিন্তু সেম, মান কিন্তু কনস্ট্যান্ট মনে রাখতে হবে, হ্যাঁ আপেক্ষিক রোধ কিন্তু উপাদানের মান তো চেঞ্জ হয় না, উপাদানের তো একটা আপেক্ষিক রোধ থাকে, ওই রোধের মানটা তামার ক্ষেত্রে হবে। কিছু কিছু কোনো কোনো ইয়াতে ম্যাথ করতে গিয়ে তোমাকে এই মানটা দেওয়া থাকবে না, তখন কিন্তু এটা মনে করে তোমাকে লিখতে হবে। আমাদের এখন দরকার কি এই ক্ষেত্রফলকে মিটারে নিয়ে আসবো, বুঝতে পারছো, ক্ষেত্রফলকে মিটারে নিয়ে আসবো। এখানে তোমাদের ওই বই কি সাইড নোট লেখা আছে? না, সাইড নোট লেখা নাই। লেখা আছে, দেখো 1 মিলিমিটার স্কয়ার সমান কত 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার স্কয়ার। আচ্ছা ক্যালকুলেটর করছি, জাস্ট এখানে কিছু না, এখানে সূত্র মেইন ফর্মুলা কি আর সমান রো এল ডিভাইডেড এ। আমরা যদি দৈর্ঘ্য এল নেই, আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য যদি মিটারে নেই, ক্ষেত্রফল তো মিটারে নিতে হবে, সেন্টিমিটার আর একটা মিটার এটা হবে না। তো মিলিমিটারকে যদি আমি মিটারে কনভার্ট করতে চাই, একশো তো 1 মিলিমিটার স্কয়ার সমান 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিটার স্কয়ার, বুঝছো? তো আমাদের এখন এটা কি করতে হবে, মিটারে নিয়ে আসবো, এটা তো মিটারেই আছে। আগে জিনিসটা লিখো, মিলিমিটার স্কয়ার মিটার, ক্ষেত্রফলের একটু মিটার স্কয়ারই হবে, তাই না, মিটার স্কয়ারই হবে। তো দেখো ক্ষেত্রফল 100 মিলিমিটার, 100 মিলিমিটার স্কয়ার, আর এখানে আমরা দেখো এখানে তোমাকে আমি নোটে লিখছি যে 1 মিলিমিটার সমান কত হয় 10 টু দি পাওয়ার ইনভার্স 6 মিলিমিটার স্কয়ার। তাহলে ওটা ভাগ দাও, 10 টু দি পাওয়ার 6 ভাগ দিলে কত হয়, মিটার স্কয়ারে চলে আসবে। মিলিমিটার থেকে আমরা জাস্ট মিটারে নিয়ে আসলাম, মিলিটা বাদ দিয়ে দিলাম, বুঝছো, মিলিটা বাদ দিলে
জাস্ট মিটারে চলে আসলো, আর ক্ষেত্রফল তো বর্গ মিটারেই থাকবে, আমরা তো সরাসরি মিটারে নিয়ে আসবো না, ক্ষেত্রফল তো বর্গই থাকবে নাকি, বর্গ থেকে কিন্তু মিটারে নিয়ে আসবা, মিটারে তো নিয়ে আসবা, আসবে না, শুধু আমরা মিলিটা বাদ দিচ্ছি, মিলিটা বাদ দিলে আমাদের কি করতে হবে, 10⁶ দিয়ে প্রথমে আমাদের ভাগ দেওয়া লাগছে, বুঝতে পারছো, আমরা জাস্ট 100 সাথে মিলিমিটার বাদ দিলে এই যে এটা যে এভাবে আছে, এটা জাস্ট ভাগ অবস্থায় দেখাচ্ছি, এই লাইনে জাস্ট গুণন করলে এই ভাগটি উপরে ইনভার্স হয়ে যায় না, নিচে ভাগ উপরে উঠে গেলে কি এটা আমরা এইভাবে লিখতে পারি না, ইনভার্স লিখতে পারি না, এটা বুঝছো? এটা মানে কি 1/10⁶ না, হ্যাঁ তুমি বুঝো 1 মিলিমিটার স্কয়ার সমান 1 এত মিটার স্কয়ার, তাহলে 100 মিলিমিটার স্কয়ার সমান 100 গুণন 1/10⁶ দিব না আমরা, এটা বুঝছো? তো এইটা আর এইটা তো একই কথা, 100/10⁶, আর এইটা লেখা মানে কি একই কথা না, 100 গুণন এই 10⁻, এবার নিচে ছিল কি এটা কি, আর এটা কি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে না, ইনভার্স হয়ে যাবে না, একই কথা, এটা কি মিটার স্কয়ার চলে আসলো না, তা আমাদের ক্ষেত্রফল তো বর্গই হবে, শুধু মিলিমিটারটা আমরা কি মিটারে নিয়ে আসছি, মিলিমিটারটা মিটারে নিয়ে আসছি, বুঝতে পারো নাই? কোন ইনভার্স? এই ইনভার্স, এটা ভাগটা ভাগ উপরে উঠলে কি ইনভার্স হয়ে যায় না, ভাগ উপরে উঠলে ইনভার্স হয়ে যায়, আর এইটা তুমি এইটা দিলেই হবে, সমস্যা নেই, তুমি যদি এটা না লিখে এটা লেখো, শুধুমাত্র এটা লেখো, এটা মিটার স্কয়ার, এটা দিলেই হবে, যাও তোমার দরকার নেই, ঠিক আছে, এটা দিলেই হবে। এই জাস্ট এখন এটা ক্যালকুলেশন করো, কত রো সূত্রের জায়গায় বসায় দাও, রো এর মান কত ছিল 1.72 গুণন 10⁻⁸ গুণন এল এর মান কত 100 না, 100, ও সরি, হ্যাঁ এর মান 100 ছিল, আর এটা ছিল কত 100 ভাগ 10⁻⁶, এটা তুমি স্কয়ার করে দাও, যাও, সরি স্কয়ার বলতেছি, এটা তো মান তো আমরা লিখলাম স্কয়ার, ঠিক আছে, এটা এটা ভাগ করো, অ্যানসার কত আসে দেখি, 1.72 গুণন 100 ভাগ, এটা বুঝছো নাকি এখনো কনফিউজ? হ্যাঁ এর ইনভার্স 8 দিছি না, মিলিমিটারকে জাস্ট মিটারে নিয়ে আসছে, মিলিমিটার হারাই ফেলছি, তাহলে 1 মিলিমিটার সমান সমান যদি ওইটা হয়, তাহলে 100 মিলিমিটার সাথে আমার ওইটা গুণন দিতে হবে না, গুণন করতে হবে, নাকি 1 মিলিমিটার এত, 1 মিলিমিটার সমান এত মিলিমিটার স্কয়ার, তাহলে 100 মিলিমিটার সমান এত মিলিমিটার হবে, এর সাথে গুণন দিয়ে দিলে এটা হয়ে যাবে 100 মিলিমিটার, এই মানটা চলে আসবে, মিটারে নিয়ে আসছি, জাস্ট কত আসবে, মানে অ্যানসার আসে হলো 0.0172, এটাই অ্যানসার, এখানে হলো 0.0172 ওহম, এটা হলো অ্যানসার, এটাই আসে। আরেকটা টাইপের ম্যাথ আছে, টাইপটা হলো হ্যাঁ এই যে ম্যাথ, এই মানটা যেটা তুমি বেরি করছো তাই না, এটা বুঝছো, এই সূত্র লিখছি আমি, সূত্রের মানটা বসায় দাও, একদম কঠিন ম্যাথ না, সব মান দিয়ে আছে, সব বসায় দিবা, শুধু এই যে এইটা মিটার মিলিমিটার ছিল, এটা জাস্ট মিটার নিয়ে আসা লাগলো, আর কোনো এক্সট্রা কোনো টপিকস নাই, যেখানে তোমাকে বুঝাবো আর কি, এখানে সবগুলো মান দেয়াই আছে, দেখো দেয়াই আছে, 100 গুণন 100 কিসের, দৈর্ঘ্যের মানও দেয়া আছে, ডিভাইডেড এটার মিটার স্কয়ার মান কত 100/10⁶, সেটা মান কত দিয়ে দিচ্ছি, এর মান বসাই দিচ্ছি, এটা এর মান ছিল না, এর মানটা বসাই দিলাম, শেষ, ক্যালকুলেশন করে মান আছে। আরেকটা টাইপের ম্যাথ আছে যেটা 1 কিলোমিটার দৈর্ঘ্য যেমন, এটা এই টাইপের একটা ম্যাথ করাই দিই, হ্যাঁ এটা তুলো নাই না, তুলো দেখো পদ্মে আছে এক্সাম্পল, আমার এত বইয়ে হলো 6, এক্সাম্পল 6 দেওয়া আছে, এল এর মান হলো 1 কিলোমিটার, 1 কিলোমিটার,
দীর্ঘ এবং এটা পরিবাহীর ব্যাস দেওয়া আছে। ব্যাস কত? ব্যাস মানে কি আমরা ডি জানি, ডি ইকুয়াল টু কত? 1 সেন্টিমিটার। আর তার রেজিস্ট্যান্স আপেক্ষিক রোধ, রো এর মান কত হবে? হ্যাঁ, রো এর মান হট। তো দেখো এই মানগুলো দেওয়া আছে। এখন আমরা এখানে এ এর মান আমাদের লাগবে কি? ফর্মুলা ছিল আর সমান সমান রো এল ডিভাইডেড এ, রো এল ডিভাইডেড এ। তার মানে ফর্মুলা অনুযায়ী আমাদের ক্ষেত্রফলের মান লাগবে, বাট আমাদের এখানে কিন্তু সরাসরি প্রশ্নে ক্ষেত্রফলের কোনো মান দেয়া নেই, তাই না? ক্ষেত্রফলের কোনো মান দেয়া নেই। কিন্তু আমরা যদি আমরা বলি যে কোনো পরিবাহীর ব্যাস এত সেন্টিমিটার, এই পরিবাহীর ব্যাসটা তুমি বাইরে থেকে কি বুঝো? একটা বৃত্তের বাইরে থেকে একটা বৃত্তের মতো বৃত্তাকার একটা ব্যাস না, বৃত্তাকার ব্যাস না? তো পরিবাহীর ব্যাসটাকে আমরা বৃত্তাকারের ক্ষেত্রফল হিসেবে ধরতে পারি। আর বৃত্তাকারের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হলো পাই ডি স্কয়ার ডিভাইডেড 4, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। যেখানে পাই 4 মান তো তোমাদের জানাই আছে, শুধুমাত্র ডি এর মান জানা দরকার। এখন ডি এর মান দেয়া আছে কত? সেন্টিমিটার, বাট এল এর মান দেয়া আছে কত? কিলোমিটার। তো এখানে তো কিলোমিটার আমরা কি করব? এটা মিটারে কনভার্ট করলাম, 1000 মিটার। তার মানে এই সেন্টিমিটারকে আমাদের মিটারে নিয়ে যেতে হবে। দুইটা ইউনিট একটা আরেকটা আলাদা রাখা যাবে না, দুইটা ইউনিট যে কোনো ইউনিটে রাখবো। হয় আমরা এটা সেন্টিমিটার রাখবো, এটা তাহলে সেন্টিমিটার নিয়ে যাব, অথবা এটা মিটারে রাখবো, তাহলে সবগুলো মিটার নিয়ে যাব, নাকি? তার মানে একক আমাদের একই করতে হবে। তাহলে এটা যদি সেন্টিমিটার যদি মিটার নিয়ে যেতে চাই, আমরা সেন্টিমিটারকে মিটার নিতে হলে আমাদের কি 100 দ্বারা ভাগ দিতে হয় না? 1 সেন্টিমিটার আছে, তাহলে 1 কে আমরা ভাগ করবো কত? 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, তাহলে মিটারে চলে যাবে। তাই মিটারে চলে গেলে আমাদের এটাকে এইভাবে লিখতে পারি না, 10 টু দি পাওয়ার, এটা কি 10, 100 মানে কি 10 টু দি পাওয়ার স্কয়ার না, তাই না? 100 মানে কি? এটা শর্টকাট আমরা লিখতে পারি কি 10 এর উপর স্কয়ার দিতে পারি, মানে কি দুইটা শূন্য, এটা তো লিখতে পারিনি। 10 এর উপর স্কয়ার তো 100 হয়। তো এইটা যদি নিচে না লিখি উপরে লিখি তখন কি -2 হবে না? তোমাদের এটা সমস্যা হয়। এটা কি এই ইনভার্স মানে কি জানো? 1 ডিভাইডেড। ইনভার্স মানে মনে রাখবা 1 ডিভাইডেড, ইনভার্স মানে 1 ডিভাইডেড। দেখো আমি তোমাকে লিখলাম যে 1 ডিভাইডেড স্কয়ার, আর লিখলাম 10 টু দি পাওয়ার ইনভার্স 2, একই তো কথা। এটা ভাঙলে তো আমাদের কি বের হবে? ইনভার্স মানে যদি 1 ডিভাইডেড হয়, আর রইল কি বাকি 10 টু দি পাওয়ার স্কয়ার, একই তো কথা, নাকি? তার মানে নিচে গুণন উপরে ভাগ, নিচে মানে ভাগ থাকলে সেটা উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যায়। আমাদের ভাগটাই ইনভার্স করা দরকার। আচ্ছা ঠিক আছে, নাও নাও স্কয়ার এটাই দিলাম। তো এটা কি হবে? মিটারে, মিটারে গেল। এখন আমরা এখন ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করে আমাদের লাগবে এর মানটা কিন্তু অজানা, বাকি সবগুলো মান জানা আছে। এর মানটা বের করো। তো এর মান বের করলে পাই এর মান কত? পাই ডি স্কয়ার। ডি এর মান কত? স্কয়ার ডিভাইডেড 4। এখন এটা ক্যালকুলেশন করো, দেখো তো কত আসে। পাই এর মান কত? 3.1416, 3.14। এটার মান আসে 7.854 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 5। এটা কি হবে বলো তো? মিটার স্কয়ার, মিটার স্কয়ার। ক্ষেত্রফলের পাইয়ের মান, এটা ক্ষেত্রফলের মান আসছিল। ক্ষেত্রফলের মান বের করলাম না আমরা। এটা কি আমাদের এটা ব্যাস দেওয়া আছে, ব্যাসটা কিসের মতো? পরিবাহীর ব্যাসটা কেমন? বৃত্তের মতো না? তো বৃত্তের ব্যাস, বৃত্তের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। তো ডি এর মানই তো দেওয়া আছে, ব্যাসের মান দেওয়া আছে। ব্যাস কোনটা বলো তো? এই পরিবাহীর এই পুরোটা ব্যাস না? আর এই অর্ধেক কি? ব্যাসার্ধ না, যেটাকে বলে আর, ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। পুরোটা কি? ডি দ্বারা প্রকাশ করা হয়, ব্যাস। তো ব্যাসের মান দেওয়া আছে, তো ক্ষেত্রফলের মান বের করতে পারবো না? পায়ের মান তো আমাদের জানা 3.1416, আর ডি এর মান আমাদের জানা আছে। ডি এর মান কিন্তু সেন্টিমিটারে ছিল, কিন্তু মিটারে নিয়ে আসবো কেন? কারণ আমাদের এল এর মান মিটারে দেওয়া আছে। ইউনিট আমাদের এক রাখতে হবে, সেম রাখতে হবে। মিটারে নিয়ে আসে ডি এর মান বসাই দিলাম, দেখো ডি এর মান বসাই দিছি, মান বের হয়েছে এত মিটার স্কয়ার। ক্ষেত্রফলের একক কি? বর্গ মিটার হয় না? বর্গ মিটার হয়।
তা আমাদের এখন কি, আমরা আর সমান কি জানি, রো এল ডিভাইডেড এ, কিন্তু আমাদের সবগুলো মান দেওয়া আছে, জানা নেই কি রো এর মান। রো এর মানটা বের করতে হবে, তাহলে তুমি রো সমান আমরা কি লিখতে পারি, রো সমান লিখতে পারি আর এ ইকুয়াল টু রো এল। সো রো সমান আমরা লিখতে পারি আর এ ডিভাইডেড এল। তো রো এর আর এর মান কত, 0.02 গুণন এর মান কত, 7.854 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 5 ডিভাইডেড, হ্যাঁ এর মান পেলাম, এল এর মান হলো 1000। এইটা সমান আসবে, এটা সমান আসবে, দেখি অ্যান্সার কত আসে। এখন বুঝছো কি, কথা বলো না করে, কোথায় সমস্যা বলো। বুঝতেছো না সাউন্ড, বুঝতেছো না? এটা কিভাবে বের করবো? আচ্ছা দেখো এই ক্যালকুলেটর, হ্যাঁ আমরা এই যে ডিভাইডেড নিলাম, হ্যাঁ ডিভাইডেড নেওয়ার পরে উপরে পায়ের মান কত, 3.1416 গুণন, দেখো ব্র্যাকেট নিব, ব্র্যাকেট নেওয়ার পরে আবার ডিভাইডেড নেব, কেন নেব, কারণ 1 ডিভাইডেড আছে, 1 ভাগ এদিকে দেখাই 1 ভাগ 10 টু দি পাওয়ার কত আছে স্কয়ার, তো ব্র্যাকেট দিয়ে আটকায় দেওয়ার পরে এটার আবার স্কয়ার আছে না, এটার আবার স্কয়ার, ডিভাইডেড কত ছিল 4, এখন ইকুয়াল টু দাও, ইকুয়াল টু দিলে কত আসে দেখো তো, 7.854 মিটার। এইটা সমান, এটা বের করবা কিভাবে, এটা হচ্ছে সেম, তাহলে এটা বের করো 0.02 গুণন 7.854 সমান 10 টু দি পাওয়ার ইনভার্স 5, এটার মান আসলে যেটা, এটার মান অ্যান্সার হলো 1.57 গুণন 10 টু দি পাওয়ার ইনভার্স 9 ওহম। মানে এটা আপেক্ষিক রোধের একক কি হবে, ওহম মিটার। এর মানটা আমাদের বের করে নিতে হবে, পাই এর মান তো আমরা আগে থেকে জানি, পাই এর মান জানো না, ত্রিকোণমিতিক ক্ষেত্রে 180 ডিগ্রি হয়, আর পরিমিতির ক্ষেত্রে কত আমরা ধরি 3.1416। ঠিক আছে, বাকিগুলো পারবা, এটা ম্যাথ যে এটাই দিক, তাহলে সংক্ষিপ্ত দিতে পারে কিন্তু, হ্যাঁ তোমাদের এটা 2-3 মার্কের দিতে পারে। তোমাদের আরেকটা জিনিস শেখানো হয়েছে, হ্যাঁ এটা মনে হয় পারবা না, একটি 10 মিটার লম্বা তারের রোধ 1 ওহম হলে পদার্থের দ্বিগুণ ব্যাসার্ধের 10 গুণ লম্বা তারের রোধ নির্ণয় করো। এই প্রশ্ন পারবা, প্রশ্ন পারবা, কোনটা বলো তো, এটা একটু প্যাচ লাগে নাকি, তুমি বের করতে পারছো, দেখো উদাহরণ 10 নাম্বার তোমার বইয়ের, মিটার লম্বা তারের রোধ কত দেওয়া আছে, 1 ওহম। আচ্ছা তো এটা কি প্যাচ লাগতেছে, করে দিব এটা, আবির নাই, তোমার নাম কি বলে জানো, আবির, একটু প্যাচ মনে হলে করে দিই, হ্যাঁ ঠিক আছে। উপরেরটা এটা এক লাইনের ম্যাথ, এটাই তো মনে হয় করাইলাম আমরা, 5 মিটার লম্বা একটি ম্যাঙ্গানিন তারের ব্যাস, ঠিক তো আছে, এটা এই টাইপের ম্যাথ আমরা মাত্রই করলাম, বুঝতেছো না মনে হয়, এই মিলিমিটার আছে না, ব্যাস একই ম্যাথ, একই ম্যাথ, মিলিমিটারকে আমরা মিটারে নিয়ে যে করলে কত হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে না, ভাগ দিতে হবে, মিটারে ছিল, তাহলে আমরা কোনটা করবো, শুধু মানে 10 নাম্বার নাকি, এটা করে দেখি বুঝতে পারো কিনা, ও কোনটা এল এর মান কোনটা ডি এর মান,
লম্বা কি একটা দৈর্ঘ্য না? লম্বার ইংরেজি কি লং না? দৈর্ঘ্যের ইংরেজি কি লং না? ওই লং থেকে এল, বুঝছো? লং থেকে এল। আর ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কি এরিয়া না? এরিয়া, এই এরিয়া থেকে এ, বুঝতে পারছো? এরিয়া থেকে এ। ক্ষেত্রফল আর প্রস্থ হচ্ছে একই কথা। ক্ষেত্রফল আর প্রস্থ হচ্ছে একই কথা, বা প্রশস্ত একই কথা। তার রইল কি বাকি? ব্যাসার্ধ। ব্যাস পুরোটা হলো ব্যাস, ব্যাস আর অর্ধেক এইটুকু হলো আমরা বলি ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক। তাহলে ডি আর সমান আমরা কি বলতে পারি? ডি ডিভাইডেড 2 না? ব্যাসের অর্ধেক। তা আমাদের ব্যাসের মান দেওয়া আছে, ব্যাসকে আমরা তো ডি দ্বারা প্রকাশ করি নাকি? ডি দ্বারা প্রকাশ করি। আর কি, আর কিছু আছে? আর ওই যে আপেক্ষিক রোধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। সেম এইগুলো। হ্যাঁ, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, রো, আপেক্ষিক রোধ, আর হলো ব্যাস, আর হলো ব্যাস। আর আমরা প্রশ্নটা কি পড়ি? হ্যাঁ, প্রশ্ন দেখো। আর মনে হয় এই ম্যাথটা করাইলে আর মনে হয় পড়ানো লাগবে না। দেখো দেওয়া আছে এক্সাম্পল 10, একটি 10 মিটার লম্বা তারের রোধ 1 ওহম হলে, দেখো প্রশ্নটা ভালোভাবে পড়ো, গিভেন দ্যাট। হ্যাঁ, আমি যা বলি এটা মিলাও। হ্যাঁ, একটি ধরো একটা তারের কয় মিটার লম্বা? 10 মিটার লম্বা। তার মানে এল এর মান কত? 10 মিটার। রোধ কত? 1 ওহম। তার মানে আর এর মান কত? 1 ওহম। আচ্ছা, একই পদার্থের, পদার্থ কিন্তু সেম, পদার্থ সেম পদার্থের দ্বিগুণ ব্যাসার্ধেরও, দ্বিগুণ ব্যাসার্ধেরও 10 গুণ লম্বা তারের দ্বিগুণ ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ বলছে, কিন্তু ব্যাসার্ধ হবে কেমন? দ্বিগুণ। আচ্ছা, প্রথমে আগে আমরা দেখি, এটা হলো প্রথম ক্ষেত্রে L1 ইকুয়াল টু কত? 10 মিটার, R1 সমান 1 মিটার। এখন যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে ব্যাসার্ধ বলছে, তার মানে ক্ষেত্রফল অবশ্যই ওই যে যেভাবে আমরা বের করলাম পাই ডি স্কয়ার ডিভাইডেড 4, ওইভাবে বের করতে হবে। ব্যাসার্ধ যেহেতু বলছে, তার মানে এইটা যদি আমরা A1 ধরি, A1 ধরি, তাহলে আমাদের বলবো কি? পাই D1 স্কয়ার ডিভাইডেড 4। হ্যাঁ, ধরো বাই D1 না লিখে আমি D লিখলাম, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। A1 সমান এইটা আমরা লিখবো, বুঝছো? এখন বলছে যে প্রথমটার পরেরটার যে ব্যাসার্ধ হবে সেটা হবে কি? দ্বিগুণের, দ্বিগুণ হবে। পরের রেজিস্টরের যে বিষয়টা, পরের রেজিস্টার আসে, এটা প্রথম রেজিস্টরের ক্ষেত্রে, বুঝছো? আমি পরের রেজিস্টরের ক্ষেত্রে আসি। পরের রেজিস্টরের ক্ষেত্রে L2 সমান কত হবে? 10, মানে প্রথমটা যা ছিল তার 10 গুণ লম্বা। 10 গুণ লম্বা বলছে না? শাওন দেখো, দেখো প্রশ্নটা দেখো, যে পরেরটা কি 10 গুণ লম্বা না? L2, তাহলে 10 গুণ করলে 10 গুণন আগের মান কত ছিল? 10, তাহলে হয়ে যাবে কত? 100 মিটার। R2 এর মান কত বের করতে হবে? R2 এর মান বের করতে হবে। ব্যাসার্ধ, তাহলে আমার বাকি রইল কি? এর মান দরকার, A2 এর মান। এই দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রফলের যে মান হবে, বা ব্যাসার্ধ, এখানে ক্ষেত্রফলের যে মান হবে, জাস্ট এখানে তারতম্য হলো যে পাই, পাই ডিভাইডেড 4 তো সেম, এটা তো কনস্ট্যান্ট মান, এটা তো আমরা পরিবর্তন করতে পারতেছি না। জাস্ট পরিবর্তন হলো যে পূর্বের ব্যাসার্ধের দ্বিগুণ হবে। পূর্বের ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয়, তাহলে প্রথম ব্যাসার্ধ যদি ডি হয়, তার পরের ব্যাসার্ধ কত হবে? এখানে 2d স্কয়ার হবে না, তাই না? তাহলে প্রথমটা যদি ডি হয়, পরেরটা হবে 2d স্কয়ার। তাহলে এটার সমান আমরা লিখতে পারি যে পাই ডিভাইডেড 4 ইনটু 4d স্কয়ার, এটা লিখতে পারি। তো 4 4 কাটা যায়, এখন আমরা শুধু লিখতে পারি কি? 5d স্কয়ার, 5d স্কয়ার। অথবা হ্যাঁ, এটা লেখা যায়, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা তাহলে সেকেন্ড ক্ষেত্রে আমরা R2 এর মান বের করব। R2 এর মান যদি বের করি, দেখো হ্যাঁ, একেবারে R2 আমরা লিখতে পারি। R2 সমান আমরা কি লিখতে পারি? তুমি আগে R1 বের করো। R1 সমান, দেখো রো L1 ডিভাইডেড A1, রো 1 দিয়ে দিতে হবে, রো L ডিভাইড বাই L। আচ্ছা, তখন আমার এইটা ক্ষেত্রে বুঝতে একটু অসুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, এই দিলাম নাও, তাহলে এটা L দিলাম,
ঠিক আছে, তো এটার মানে আমাদের জানা আছে না? জানা আছে। এটার মান বের করো, আর এর মান কত আসবে? রো এর মান কত? রো এর মান এটা কি পদার্থ? আচ্ছা, এখানে আর এর মান বের করতে হবে তাই না? পদার্থ তো সেম, রো এর কোনো কাজ নাই, বুঝছো? পদার্থ সেম না, পদার্থ সেম, উপাদান যেহেতু সেম, রোডও বাদ যাবে আলটিমেটলি। আর টু এর মান তো আমরা বের করবো, আর টু এর মান আমরা যখন বের করবো, দেখো আর ওয়ান এর মানটা কেমন হবে, যে রো এল এর মান কত 10 ডিভাইডেড কত এর মান কত পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। আমরা এটা ভাবে লিখতে পারি যে 10 রো ডিভাইডেড পাই ডি স্কয়ার ডিভাইডেড 4 লিখতে পারি। আচ্ছা, এরপরে আসি আমরা, এটা সমান আর ওয়ান সমান আমরা লিখতে পারি। এখন আর টু সমান আমরা লিখবো যে রো এল ডিভাইডেড কত লিখবো, এল ডিভাইডেড এ। তো এখানে এর মান কত বলো তো, এর মান পাই ডি স্কয়ার না, পাই ডি স্কয়ার পাইছি। এল এর মান এখানে কত, এল এর মান কত 100 মিটার না, 100 মিটার। তো এটা আমরা আবার এইভাবে লিখতে পারি 100 রো ডিভাইডেড পাই ডি স্কয়ার লিখতে পারি। এখন আমরা কিছুই করব না, জাস্ট এটা এভাবে করতে পারি, এটা আমরা এখন এটা ধরতে পারি 1, এটা ধরতে পারি 2 মনে রাখার জন্য। হ্যাঁ, তাহলে আর 2 ভাগ 2 কে আমরা 1 দিয়ে ভাগ দেব, মানে 2 নংকে আমরা 1 দিয়ে ভাগ দেব। তাহলে আর 2 সমান ডিভাইডেড আর 1 ইকুয়াল টু, এই আর 2 সমান আমরা কত লিখছি 100 রো ডিভাইডেড কত পাই ডি স্কয়ার, ভাগ লিখছি কত, ভাগ আর 1 এর মান, আর 1 এর মান কত পাইছি আমরা 10 রো ডিভাইডেড কত পাই ডি স্কয়ার ডিভাইডেড 4, পাই ডি স্কয়ার ডিভাইডেড 4। মূল আসলে ইকুয়াল টু কোথায়, এখানে না, মূল ইকুয়াল টু কোথায় এখানে, এখানের মূল ইকুয়াল টু কোথায় ছিল, এখানে না, মূল ইকুয়াল টু এখানে ছিল না। এটা আমরা একটু সাজায় লিখি, সাজায় লিখতে পারি, যেমন 10 রো ডিভাইডেড, দেখো মূল এই ইকুয়াল টুর একটা বিষয় আছে, ইকুয়াল টুর বিষয় কি, যে ইকুয়াল টু আমরা ভাগের নিচে ভাগ থাকলে জানি কি, যে ভাগের নিচে ভাগ থাকলে নিচের ভাগটা উল্টে যায়, উল্টে যায়। যেমন ইকুয়াল টু যদি এইখানে থাকে, ধরে নিব যে এইটা মিলে একটা রাশি, এটা মিলে একটা রাশি, আর এইটা এটা মনে মনে কিছু নেই, মানে 1 আছে, আর এইটা টোটালটা মিলে একটা রাশি, কারণ ইকুয়াল টু কোথায় এখানে, যদি ইকুয়াল টু এখানে থাকতো তাহলে এই উপরের দুইটা মিলে একটা রাশি আর এটা আলাদা একটা রাশি হতো। ইকুয়াল টু কোথায় আছে, এখানে আছে, তার মানে যে 10 ডিভাইডেড মনে মনে কিছু নেই, মানে 1 আছে, তো ভাগের নিচে ভাগ থাকলে কি গুণন হলে ভাগ উল্টে যায় না, উপরে কি হয়ে যাবে 4 চলে আসবে, আর নিচে কি আসবে পাই ডি স্কয়ার আসবে, বুঝতে পারছো, পাই ডি স্কয়ার। তাহলে এটা আমরা সুন্দর ভাবে লিখতে পারি 4 10 40 রো ডিভাইডেড কত পাই ডি স্কয়ার লিখতে পারি না, লিখতে পারি 4 10 40 রো পাই ডি স্কয়ার, 40 রো ডিভাইডেড পাই ডি স্কয়ার। এখন এখানে তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এটা আমরা যদি ডিভাইডেড আকারে এটা বাদ দিয়ে এখন আমরা লিখবো কি 40 রো ডিভাইডেড পাই ডি স্কয়ার লিখতে পারি। তোমরা কি বুঝতেছো? আচ্ছা, তো এখন আমরা ভাগের নিচে এখানে ইকুয়াল টু আছে কোথায়, এখানে 100 রো ডিভাইডেড পাই ডি স্কয়ার গুণন হয়ে যাবে, এটা কি উপরে উঠে যাবে না, ভাগের নিচে ভাগ দিলে ডিভাইডেড হয়ে যাবে 40 রো, তো রো রো কাটা যাবে, পাই ডি স্কয়ার কাটা যাবে, উপরে কি থাকবে আর টু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কত থাকবে তাহলে উপরে 100, উপরে
100 ডিভাইডেড নিচে কত থাকবে 40, নিচে থাকবে 40। এ পাশে কি ছিল আর 2 ভাগ আর 1 ইকুয়াল টু কত 100 ভাগ 40 এরকম ছিল না। এখন আমাদের লাগবে কি আর 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 2 এর মান লাগবে। তাহলে আর 2 সমান আমরা লিখতে পারি 100 ভাগ কি লিখতে পারি 40 গুণন আর 1, 40 গুণন আর 1, আর 1 এর মানটা দেখলাম। ঠিক আছে ঠিক আছে, 40 পি ডিভাইডেড, ঠিক আছে আর 1 এর মান বুঝলাম। ঠিক আছে আমরা ওদিকে করছি 40 পি ডিভাইডেড পাই স্কয়ার ভাগ দিলাম আর 1 এর মান, ঠিক আছে মাত্র আগে নিচে ভাগ থাকলো। হলো আর 1 এর মান কি কোনো 1 দেওয়া আছে? ঠিক আছে আর 1 এর মান কত 1 দেওয়া আছে 1 ওহম, তাহলে এটা आंसर আসবে। হ্যাঁ আর 2 এর মান পেয়ে গেছি। এটা বলে আর 1 এর মান কোথা থেকে 1 পাইলো? অল্প প্রশ্নে দেওয়াই আছে। আচ্ছা অল্প প্রশ্নে দেওয়াই আছে, আর 1 এর মান ছিল 1 ওহম হয়ে গেছে। এটা হলো आंसर 100 ডিভাইডেড 40, এটা आंसर কত আসবে 100 দেখি 2.5 ওহম, 2.5 ওহম, এটা হলো आंसर। বইয়ে একভাবে করছে, আমি দেখো মানে করতে গিয়ে আর কি সেম হয়ে গেছে। আমি প্রথমে চাইছিলাম যে ইয়ে করব, এটা তুলে নিতে পারো।